যুদ্ধ বন্ধের একটি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। শুক্রবার সুইজারল্যান্ডে এই চুক্তি স্বাক্ষরিত হবে। আজকে প্রথম আলো নির্বাচিত খবরের এই অনুষ্ঠানে আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরেফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক পার্থশঙ্কর সাহা। পার্থশঙ্কর সাহা, আপনাকে স্বাগত। ধন্যবাদ। পার্থশঙ্কর সাহা, যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার যে যুদ্ধ, সেই যুদ্ধ বন্ধের চুক্তির একটা কথা আমরা শুনছি। তো এই মুহূর্তে কি আপনার কাছে কি তথ্য আছে? মধ্যপ্রাচ্যে কি মানে যে অস্থিরতা ছিল সেটা কি বন্ধ হচ্ছে? এখন দেখেন, এই যে ৮ এপ্রিল থেকে যে যুদ্ধবিরতি কার্যকর হওয়া শুরু হয়েছে, সেটা কিন্তু এখনো পর্যন্ত বলবৎ আছে। কিন্তু এর মধ্যেই কিন্তু আমরা দেখেছি যে এর মধ্যে একাধিকবার যুক্তরাষ্ট্র হামলা করেছে ইরানের বিভিন্ন বন্দরে, এবং ইসরায়েলের যে হামলা সেগুলো তো অব্যাহত আছে, বিশেষ করে লেবানন, গাজা ভূখণ্ডে তার যে নিপীড়ন সেগুলো তো অব্যাহত আছে। তো তা এর মধ্যে থেকেই আমরা যে যুদ্ধবিরতি একটা হবে, আমি বিরতি বলছি, আসলে শান্তি চুক্তি যে একটা হবে এরকম একটা কথা কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, এবং এখন পর্যন্ত যতটুকু খবর পাওয়া গেছে, হ্যাঁ, এই ধরনের একটা চুক্তির মোটামুটি হয়ে গেছে, এবং সেটা আগামী শুক্রবার, আপনি জানেন যে আগামী শুক্রবার এটা জেনেভায় চুক্তিটা স্বাক্ষর হতে যাচ্ছে বলে আপাতত ধরা হচ্ছে। এখন দেখেন, এটা যে কত বড় কাঙ্ক্ষিত ছিল সেটা আমরা সবাই বুঝি আর কি, তাই না? এটা গণমাধ্যম, তারপরে হচ্ছে বিশ্ব অর্থনীতির যারা চালক, বিশ্ব অর্থনীতির যারা কি বলবো নিয়ন্ত্রক, তারাও কিন্তু এই যুদ্ধে আক্রান্ত হয়েছিলেন। আমরা বাংলাদেশের মতো নিম্ন আয়ের দেশগুলো তো বটেই, সারা বিশ্ব আসলে আক্রান্ত হয়েছিল। এবং এক্ষেত্রে আপনাকে একটা কথা বলি যে যুক্তরাষ্ট্রের মতো একটা শক্তিশালী দেশের যে অবস্থাটা, সেটা হচ্ছে গত তাদের যে জ্বালানির দাম সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছিল, সেভিংস কমে গেছিল, তারপর মুদ্রাস্ফীতি, সেটা কিন্তু মূল্যস্ফীতি ৩ বছরের মধ্যে সর্বোচ্চ হওয়ার একটা অবস্থায় চলে গেছিল। তো সেই জায়গাটা থেকে এখন একটা বিরতি, আপনার চুক্তি হওয়ার কথা হয়েছে। এখন চুক্তি ঘিরে কেন আমাদের ওই যে একটা কথা বলে না যে যখন আমরা খুব মানে কি বলবো, যে আমরা আসলে কোনো কিছু বড় কিছু আশা আসলে করতে পারাটা এই মুহূর্তে একটু জটিল হয়ে যাচ্ছে কেন বলি, সেটা হচ্ছে যে এর আগেও এই যে চুক্তি হবে, তারপরে চুক্তির আমরা শুনলাম যে চুক্তি হয়ে যাচ্ছে এবং বন্দরগুলো খুলে দেবে, হরমুজ প্রণালী ওপেন হচ্ছে, ইত্যাদি নানা রকম কথা কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শোনা গেছে। এবারও প্রেসিডেন্ট ট্রাম্প, উনি যেটা নিজের ঢোল পেটাতে যেটা পছন্দ করেন, সেখানে উনি বলেছিলেন যে তেল প্রবাহ অবারিত হোক। তারপর তিনি বলেছেন যে হরমুজ খুলে দেওয়া হচ্ছে, এবং অন্য মার্কিন প্রেসিডেন্টরা যা করতে পারেনি তিনি সেটা করে দেখিয়েছেন। তো এই ধরনের যে রেটরিক, সেই রেটরিক কিন্তু এবারও শোনা যাচ্ছে। তবে এবার ইরানের পক্ষ থেকেও বলা হচ্ছে যে হ্যাঁ, তারা একটা চুক্তিতে মোটামুটি উপনীত হওয়ার পথে রয়েছেন। আর সেই জায়গাটাতে যাই হোক, ইরানের বিরুদ্ধবাদীরা, মানে ইরানের বিশেষ করে যারা কট্টরপন্থী, তাদের দিক থেকে একটা নেতিবাচক কথাবার্তা আমরা শুনছি। তাহলে এই চুক্তি নিয়ে হোয়াইট হাউস বা ট্রাম্পের পক্ষ থেকে কি কিছু বলা হচ্ছে কিনা? হ্যাঁ, ওই যে একটু আগে আপনাকে বললাম, ট্রাম্প যেটা বলেছেন যে আগের মার্কিন প্রেসিডেন্ট, আমি যদি আমাদের খবর থেকে বলি, আমাদের অনলাইনে তো একাধিক স্টোরি আছে, সকাল থেকে আমরা রিপোর্ট করছি, যেটি বলেছেন এটি একটি দারুণ চুক্তি, এবং এই চুক্তি পুরো অঞ্চলে শান্তি এবং নিরাপত্তা কোট আনকোট নিয়ে আসবে। এখন এই জায়গাটাতে হচ্ছে সন্দেহের কথা। আর হ্যাঁ, সেখানে শুধু ট্রাম্পের কথা বললেই তো শেষ হয় না, এখানে তার যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, উনি একটা কথা বলেছেন। উনি বলছেন যে ইরান কখনো, এই চুক্তির শর্ত একটা আছে যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করবে না, আর এটা এই চুক্তির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর হচ্ছে যে এটাই মেনে চলা হচ্ছে কিনা তা যাচাই করতে যুক্তরাষ্ট্র সক্ষম হবে। এই যে কথাগুলো, এটাই হচ্ছে খুব মানে সংশয় সৃষ্টি করে এই জন্যেই ইরান কিন্তু তাদের পক্ষ থেকে এ ধরনের কোনো কথা বলেনি এখন পর্যন্ত, আমরা অন্ততপক্ষে গণমাধ্যমে শুনতে পাইনি আর কি। হ্যাঁ, আর এই কথাগুলো কিন্তু তারা চুক্তির আগে থেকেই বলে আসছে যে তাদেরকে এমন একটা চুক্তিতে উপনীত করা হবে যা তারা কখনোই এই ধরনের পারমাণবিক মানে সমৃদ্ধকরণ যে প্রক্রিয়া, সেটা ত্বরান্বিত করতে পারবে না, বা 20 বছরের মধ্যে করবে না, ইত্যাদি নানা রকম কথাবার্তা আমরা শুনেছি। কিন্তু এর কোনোটাই কিন্তু ইরান যখন প্রকাশ্যে, এর আগে ইরান বলেছে এটা প্রলাপ মাত্র, আমরা একাধিকবার এই ধরনের রিপোর্টও করেছি যে ইরান বলেছে যে কখনোই হতে পারে না। এখন ভান্সের কথা বা ট্রাম্পের কথা আমরা এই জন্যই একটু সংশয় মানে চিত্তে গ্রহণ করতে হয়, বা এর মধ্যে একটু সমস্যা থাকে। কারণ আপনার মনে আছে যে গাজায় যখন মানে
চুক্তি হবে আর কি, যুদ্ধ চুক্তি করার সময় তিনি বলেছিলেন যে এরপর থেকে চিরন্তন শান্তি হবে বা বিশ্বাস, আশা এবং ঈশ্বরের যুগের সূচনা হবে, কিন্তু এর কোনোটাই আমরা কিন্তু দেখতে পাইনি। অতএব যখন ট্রাম্প এ ধরনের কথা বলেন, তার যে এই যে বাগাড়ম্বরগুলো, সেগুলোকে আসলে খুব কতটুকু আমরা গ্রহণ করব সেটা আসলে একটা মানে বিবেচনার বিষয়। আর চুক্তির ধরেন আমরা একপাক্ষিক কথাবার্তা একটু বেশি শুনে যাচ্ছি, যুক্তরাষ্ট্রের পক্ষের কথাবার্তা একটু বেশি শুনে যাচ্ছি। তবে এই চুক্তি নিয়ে ইতিমধ্যেই কিন্তু বিশ্বের অন্যান্য দেশগুলো তারাও তাদের বেশ প্রতিক্রিয়া জানিয়েছে। আচ্ছা, এর আগে তো আমরা দেখেছি ট্রাম্পের পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হয়েছে চুক্তি হয়ে যাচ্ছে, এবং বরাবরই দেখা গেছে ইরানের পক্ষ থেকে সেটা অস্বীকার করা হয়েছে এবং তারা বলছে না এই ধরনের আলোচনা হয়নি। এবার আসলে ইরান কি বলছে? না, চুক্তির ব্যাপারে তো তারা ইতিবাচক কথা বলেছে, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নাই, চুক্তিতে উপনীত হচ্ছে, এটা ক্লিয়ার, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু যে শর্তগুলোর কথা আগ বাড়িয়ে মানে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, সেই জায়গাটায় কিন্তু ইরানের এই যে বলা হচ্ছে যে তার সমৃদ্ধকরণ প্রক্রিয়া দীর্ঘায়িত হবে বা সে কখনোই এই অস্ত্র তৈরি করতে পারবে না, এই প্রকাশ্যে কিন্তু ইরানের কোন সরকারের কোনো প্রতিনিধি আমার জানার মতে বা আমরা কোনো বৈশ্বিক কোনো গণমাধ্যমের কাছ থেকে এই ধরনের পাইনি। আর সেক্ষেত্রে আমি একটু আগে আপনাকে বললাম যে আমরা একপাক্ষিক কথাবার্তা শুনে আসছি আর কি, বাট এটা হচ্ছে, এবং এর একটা ইম্প্যাক্ট আপনি দেখেন, সঙ্গে সঙ্গে কিন্তু তেলের দাম অনেকটাই কমে গেছে আর কি, এবং বেশগুলো কয়েকটা শেয়ার মার্কেট তাদেরও কিন্তু খুব তরতর করে উঠে যাচ্ছে। মানে সবকিছুর মধ্যে এক ধরনের ইতিবাচক মানে একটা প্রভাব আমরা লক্ষ্য করছি। এবং তেলের দাম এই যে কমে যাওয়া, তারপরে হচ্ছে আপনি দেখেন যে বৈশ্বিক নেতারা, বিশেষ করে এখানে তো কয়েকটা বিষয় ছিল, হচ্ছে যে ইরানের যে দীর্ঘকাল ধরে তেল বিক্রির বিভিন্ন নিষেধাজ্ঞা আছে ইরানের উপর, সেখানে তেল বিক্রির নিষেধাজ্ঞা আছে, ইরানের প্রচুর অ্যাসেট তারা কুক্ষিগত করে রেখেছে, জব্দ করে রেখেছে, সেগুলোকে ছাড়ের প্রসঙ্গ আছে। তো সেই জিনিসগুলো একটা সুরাহা হবে বলে মনে করা হচ্ছে, এবং কিছু কিছু দেশ ইতিমধ্যেই কিন্তু ইরানের উপর যে স্যাংশনগুলো সেখানে তুলে নেওয়ার কিন্তু কিছু প্রতিশ্রুতি দিয়েছে। আচ্ছা, তাহলে আমি যদি জিজ্ঞাসা করি যে এই মুহূর্তে হরমুজ প্রণালী নিয়ে একরকমের একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, যে সেখানে আসলে আইআরজিসি বা ইউএস নেভির কোনো বহর থাকবে কিনা বা তারা কোনো টোল আদায় করবে কিনা, এই সমস্ত বিষয় ছাড়া আর কি কি বিষয় নিয়ে আসলে চুক্তিতে একমত হচ্ছে? দেখেন, এই যে হরমুজ বা এই যে বিষয়গুলো এখন কথা বলা হচ্ছে, এই চুক্তির আজকে চুক্তি হয়ে গেল, পরের দিন থেকে সব খুলে যাবে, হরমুজ নিয়ে আপনার আটকে পড়া সমস্ত জাহাজ ছেড়ে দেবে, ব্যাপারটা কিন্তু তা না। এবার যুদ্ধের যে ঘটনাটা ঘটলো, যেটা বিবিসির একটি বিশ্লেষণে আমি দেখলাম, তারা বলছে যে ধরেন এর আগের যুদ্ধগুলোতে কখনো কিন্তু হরমুজের উপর এইভাবে একচ্ছত্র নিয়ন্ত্রণ কিন্তু ইরান কখনো নিতে পারেনি। এবং যে জিনিসটা হলো যে যুদ্ধ বা এই ধরনের কোনো ঘটনা ইরানকে যদি কখনো সম্পৃক্ত করা হয় বা বাধ্য করা হয়, ইরান যে এক ধরনের স্ট্র্যাটেজিক দিক থেকে তার যে গুরুত্বপূর্ণ, মানে এটাকে একটা জীবনকাঠি বলা যায় আর কি, সেটাকে সে যে নিয়ন্ত্রণ করতে পারে, ইরান কিন্তু এবার সেটা প্রমাণ করে দিয়েছে আর কি। হ্যাঁ, এটা আগামী যে কোনো যুদ্ধের সময় বা ইরানের সঙ্গে কেউ লাগতে গেলে, ইরানের পেছনে লাগতে গেলে কিন্তু শতবার ভাবতে হবে। এটা ইরান এবার প্রমাণ করেছে, এবং এটা ইরান এবারের যুদ্ধকে একটা জ্বালানি যুদ্ধের রূপ দিতে পেরেছে, সেটা কিন্তু ইরানের একটা সার্থকতা। এবং এখানে আমি একটা কথা বলে রাখি যে এখনই যে এই জিনিসগুলো হবে, ধরেন অনেকগুলো জাহাজ আটকে আছে, সেগুলো ছাড় হতে কিন্তু আরেকটু সময় লাগবে, সেখানে প্রচুর মাইন আছে, সেই মাইনগুলো অপসারণ করতে অন্তত 2 মাস সময় লাগবে। তারপরে হচ্ছে তার যে অ্যাসেটগুলো, দুটো বিষয়ে সম্ভবত এখনো পর্যন্ত সুনির্দিষ্ট সুরাহা হয়নি বলে অনেক বিশ্লেষণে দেখা যাচ্ছে। এক হচ্ছে তার যে এই সমৃদ্ধ মানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষেত্রে যে বাধ্যবাধকতা, সেটা নিয়ে সম্ভবত তারা আলোচনায় যাবে, এ ধরনের বিষয় আছে, কিন্তু সুনির্দিষ্ট কোনো লক্ষ্যমাত্রা হয়তো বা হয়নি। আরেকটা জিনিস হতে পারে, যেটা বলা হচ্ছে যে হরমুজ বা মানে ইরানের যে অ্যাসেটগুলো, সেটা যে এখনই তারা পাবে, বা ইরানের যে প্রচুর পরিমাণের জব্দকৃত আছে সেটা যে এখনই তারা দ্রুত পেয়ে যাবে, এটারও সম্ভবত কোনো তড়িৎ সিদ্ধান্ত বা এই বিষয়গুলো চুক্তিতে খুব সুনির্দিষ্টভাবে উল্লেখ আছে, এটা অনেকেই মনে করছেন না। আচ্ছা, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যদি যুদ্ধ বন্ধের চুক্তি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ইসরায়েলের কি হবে? ইসরায়েল তো গতকালকেও আমরা দেখেছি যে লেবাননে হামলা করেছে। হ্যাঁ, এখন ইরানে মানে ইসরায়েলের যারা কট্টরপন্থী, এমনকি ট্রাম্প তো অনেক সময় বলে ফেলেন, ট্রাম্প কিন্তু বলেই ফেলেছেন যে নেতানিয়াহু তাকে চুক্তির শেষ পর্যন্ত বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল। এবং শুধু তাই না, আপনি দেখেন যে বিভিন্ন দেশের কট্টরপন্থী যে অংশগুলো, সেটা রিপাবলিকান পার্টির হোক, সেটা ইসরায়েলের হোক, তারা কিন্তু এই চুক্তির বিপক্ষে একটা খুব মানে শক্ত অবস্থান নিয়েছে। এবং এই চুক্তিকে কেউ বলছে, ইসরায়েলের কোনো রাজনীতিবিদ বলেছেন যে
কৌশলগত দিক থেকে এক ধরনের পরাজয়। এটা ইসরায়েলের কিছু রাজনীতিবিদের কথাবার্তায় আমরা লক্ষ্য করেছি। তো সেদিক থেকে ইসরায়েল এটাকে খুব ভালোভাবে মানে ওয়েলকাম করবে, এই ধরনের ব্যাপারটা না ঘটার সম্ভাবনাই বেশি। এবং আরেকটা বিষয় যে এই চুক্তিতে ইরান যে গোষ্ঠীগুলোর সংকট, হিজবুল্লাহ থেকে শুরু করে বেশ কিছু গোষ্ঠীর সঙ্গে যে ইরানের সুসম্পর্ক, এবং তাদের ইসরায়েল বারবার বলে আসছিল যে ইরান তাদেরকে অস্ত্র বানানোর সহযোগিতা করে, সেগুলো থেকে সরে আসতে হবে, সেটাও কিন্তু এই চুক্তিতে আদৌ আছে কিনা সেটাও কিন্তু একটা প্রশ্ন। আচ্ছা, পার্থচন্দ্র সাহা, আমরা আজকে এখানেই শেষ করছি। আচ্ছা। আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম শুক্রবারই সুইজারল্যান্ডে হতে যাওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবন্ধের চুক্তি নিয়ে। আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রথম আলোর সঙ্গে থাকুন।